2025 আইপিএলে কোন ভয়ানক প্লেয়ারদের বা ভয়ঙ্কর ব্যাটসম্যানদের ধরে রাখবে সমস্ত দলগুলি, সেগুলো তো বলবোই। এছাড়া 2025 আইপিএলে কটা প্লেয়ার ধরে রাখা হবে সেটা কিন্তু বলবো, ধরে রাখা যাবে সেটা বলবো, এবং কটা ম্যাচ হবে সেটাও বলবো। ম্যাচ কটা হবে, টোটাল ম্যাচ হতে চলেছে 2025 আইপিএলে 84টা, এটা আর কি শোনা যাচ্ছে। বিসিসিআই এটা সিদ্ধান্ত নেবে 84টা ম্যাচ করা যায় নাকি, 84টা ম্যাচ হয়তো হতে পারে, সেটাই শোনা যাচ্ছে। এছাড়া এটাও শোনা যাচ্ছে যে প্লেয়ার 6জন ধরে রাখা যাবে, প্লেয়ার 6জন ধরে রাখা যাবে। আর কেকেআর কিন্তু ভেঙ্কটেশ্বরকে ধরে রাখতে চাইবে, কিন্তু ধরে রাখতে পারবে না, তার কারণ যেহেতু 6জন প্লেয়ার ধরে রাখতে হবে, এই জন্য কলকাতা কখনোই ভেঙ্কটেশ্বরকে ধরে রাখতে পারবে না। সুনীল নারিন, এন্দ্রে রাসেলকে তো ধরে রাখতে হবে, শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিং, এই দুজনকেও ধরে রাখতে হবে। আর একটা আনক্যাপ প্লেয়ার, সেটা হর্ষিত রানা অথবা রমনদীপ সিং, আনক্যাপ প্লেয়ারদের মধ্যে, বা অঙ্কুশ রঘুবংশী, এদের মধ্যে কাউকে ধরে রাখতে পারে। আর আরেকজন যে হতে চলেছে সেটা একটা বোলার হতে পারে, বোলার একটা হবে, সেটা বরুণ চক্রবর্তী হবে মনে হচ্ছে। 2জন বিদেশি, 1জন ইন্ডিয়ান বোলার, এইভাবেই থাকবে। বা দুজনের বেশি বিদেশি রাখতে পারবে না। তারপর আর কে, মিচেল স্টার্ক, এদের সবাইকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে অন্য প্লেয়ার কিনতে হবে। মুম্বাই ইন্ডিয়ান্স ভালো প্লেয়ারদের ধরে রাখবে, যেমন সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, এই 2জন। হার্দিক পান্ডিয়াকে হয়তো ধরে রাখতে পারে 3জন। রোহিতকে ছেড়ে দেওয়ার চান্সই বেশি, এতজনকে একসাথে তো ধরে রাখবে না। আর বা হয়তো আরটিএম দিয়ে নেবে, ভুল বলেছে। আরেকজন যেটা হচ্ছে বোলার, ওই বোলারটাকে আরটিএম দিয়ে নিয়ে নেবে, বা একটা নীতিশ সেনাকেও নিয়ে নিতে পারে আরটিএম দিয়ে কাউকে নেবে, নীতিশ সেনাকে ধরে রাখবে না। নীতিশ সেনার ধারাবাহিকতা নেই, নীতিশ সেনার থেকে রিঙ্কু সিং এসে বেশি ভালো খেলে দিয়েছে। আর নীতিশ সেনাও ভালো, অবশ্যই ভালো, তবে ধারাবাহিকতার অভাব রয়েছে, তবে খারাপ না, চলে যায়। তবে নীতিশ সেনাকে যদি না পায়, রাহুল ত্রিপাঠীকে যদি হায়দ্রাবাদ ছাড়ে, তাহলে আবার রাহুল ত্রিপাঠীকেও টিমে নিতে চাইবে কলকাতা, এবং কলকাতা তার আগে মেন্টর কাকে করে এখন দেখতে হবে। আর মুম্বাই ইন্ডিয়ান্স তিলক বর্মা শোনা যাচ্ছে, তিলক বর্মাকে নাকি ছেড়ে দিতে পারে, ছেড়ে তো দেবেই। তিলক বর্মাকেও অন্যান্য দল নিতে চাইবে, যে কোনো দল, আরসিবিও নিতে চাইবে, তার কারণ আরসিবির ওরকম ব্যাটসম্যান দরকার। বা পাঞ্জাবও নিতে চাইবে, যে মিডিল অর্ডার ব্যাটসম্যান, ব্যাটও করতে পারে, আবার বলটাও কিন্তু সুন্দর করে দিতে পারে। এইসব প্লেয়ারকে নিতে চায়, যে আর কি প্রয়োজনে কিন্তু বলও করতে পারে। এবার সে প্লেয়ারকে যদি না নেয়, শেষ পর্যন্ত কোনো কারণে না নিতে পারে, সেটা তো আলাদা বিষয়। মানে চেষ্টা করবে, হয়তো টাকার জন্য পেরে উঠলো না, বেশিরভাগ সময় এরকমই হয়, টাকার জন্য পেরে ওঠে না। এরকম যদি হয় সেটা আলাদা বিষয়, তখন পেরে উঠলো না। এটাই এখন দেখা যাক কি করে, এখন সেটাই দেখার বিষয়। আরসিবি যেমন সিরাজকে ধরে রাখবে, সিরাজকে নাও ধরে রাখতে পারে। বিরাট কোহলি, রজত পাতিদার, এই 2জনকে ধরে রাখার সম্ভাবনা বেশি। ফাফ ডু প্লেসিকে ধরে রাখতে পারে, ম্যাক্সওয়েল তো ছেড়েই দেবে আরসিবি হয়তো। আর ক্যামেরন গ্রিনকে হয়তো ছেড়ে দিতে পারে, অতগুলো টাকা দিয়ে রাখবে না। লকি ফার্গুসন, কান শর্মা, এদেরকে ছেড়ে দিতে পারে, কোনো ভালো স্পিনার নিতে পারে। আরসিবি ভালো স্পিনার নিতেও লাগবে, কান শর্মা চলবে না, একটা ভালো কোনো স্পিনার রাখবে। চাহালকে হয়তো ছেড়ে দিতে পারে রাজস্থান, পুনরায় আবার হয়তো চাহালকে যদি নিয়ে দেয় আমি অবাক হব না, বা ভালো কাউকে। আর দিল্লি যেমন ঋষভ পান্তকে ধরে রাখবে, অবশ্যই আমার যতদূর মনে হচ্ছে দিল্লি ধরে রাখবে ঋষভ পান্তকে। ঋষভ পান্ত ছাড়াও আর ধরে রাখতে চলেছে কে, ঋষভ পান্ত বাদে অক্ষর প্যাটেলকে ধরে রাখবে, এরাই যারা রয়েছে এরকম ভালো। তারপরে জ্যাক ফ্রেজার, ম্যাকগ্রুপকে হয়তো ধরে রাখতে পারে, বা ক্রিস্টিয়ান স্টাফসের মধ্যে কাউকে ধরে রাখতে পারে। পৃথ্বী শাওকে ছেড়ে দেবে, পৃথ্বী শাওকে অন্য কোনো দল নিতে পারে। দিল্লি আর হয়তো নেবে না, ছেড়বে। চাইলে মুম্বাই নিতে পারে, মুম্বাইয়ের ওই ঘরোয়া ক্রিকেটে খেলে, মুম্বাই চাইলে পৃথ্বী শাওকে নিতে পারে, অথবা কেকেআর চাইলে নিতে পারে। জানি না ওই পৃথ্বী শাওকে একটু সুইং হলে খেলতে পারে না, ব্যাটিং উইকেটে একেবারে সেরা পৃথ্বী শাও, এবং ধারাবাহিকভাবে তাকে খেলাতে হবে, তারপর তো ভালো খেলবে। আর ধাওয়ানের সাথে পৃথ্বী শাও কিন্তু ভালোই কিন্তু জুটি করতো, নিজে মেরে খেলতো, ধাওয়ান ধরে খেলতো, ধাওয়ান আর মারতো না। ধাওয়ান এমনিতে একটু ধরে খেলতে পছন্দ করে, এই জন্য ধরে খেলতো। মানে এক একটা প্লেয়ারের এক একটা টেকনিক তো। ঋষভ পান্ত সবসময় মেরে খেলতে, ঋষভ পান্ত না তো পৃথ্বী শাও সবসময় মেরে খেলতে পছন্দ করে। গিল এখন প্লেয়ারটা ভালো হয়ে গেছে, উঠে গেছে প্লেয়ারটা, যশস্বী জয়সওয়াল উঠতে পেরেছে। এরা যেরকম ভালো প্লেয়ার, পৃথ্বী শাও ভালো প্লেয়ার ছিল, কিন্তু সে উঠতে পারেনি একটাই কারণে, ফিটনেসের কারণে, এবং ওই ধারাবাহিকতা না দেখানোর কারণে খেলতেই পারেনি। টেস্টে মনে হয় ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ম্যাচেই 134 রানের ইনিংস খেলেছিল। ওই ম্যাচটা আমি পিসি বাড়ি বসে দেখেছিলাম, ওয়েস্ট ইন্ডিজের 2018 সালে না 19 সালে, যেন 19 সালে মনে হয় হতে পারে, সেটা পুজোর সময়।
2025 আইপিএল পুজোর পরে হতে চলেছে, দেরি আছে এখনো অনেক লেট। তো দেখা যাক কি হয়। এইগুলো আইপিএলের একটু আপডেট যা আছে তা দেওয়ার চেষ্টা করলাম। আর আরেকটা জিনিস বলবো যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাবর আজম কিন্তু 1 নম্বরে রয়েছে ব্যাটসম্যানদের তালিকায়, 2-এ রোহিত শর্মা, 3-এ শুভমান গিল, 4-এ বিরাট কোহলি, 5-এ হ্যারি টেক্টর, 6-এ ড্যারেল মিচেল, 7-এ ডেভিড ওয়ার্নার, 8-এ পাতুম নিসাঙ্কা, 9-এ দাউদ মালান, 10-এ ভ্যান্ডার ডুসে। এই যে ডেভিড ওয়ার্নার যেহেতু অবসর নিয়েছে ওয়ানডে থেকে, আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নেমে যাবে। আর রোহিত শর্মা কিন্তু সেরা র্যাঙ্কিংয়ে রয়েছে এখন জীবনে 2 নম্বরে। এর আগেও 2-এ ছিল, 1-এ ছিল বিরাট কোহলি, 2-এ ছিল রোহিত শর্মা। আর এবার আবার বিরাট কোহলি নিচে এই প্রথমবার নেমে গেছে, রোহিতের নিচে নেমে গেছে এই প্রথমবার বিরাট কোহলি মাঝে খেলতে পারেনি, ওই জন্য ওয়ানডে সিরিজটা শ্রীলঙ্কার বিরুদ্ধে একেবারে খেলতে পারেনি। একটাতে যদি সেঞ্চুরি করতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল, যেহেতু খেলতে পারেনি নিচে তো নামবেই, খেলতে না পারলে নিচে নামবে, বা কোনো ম্যাচ না খেললে তাহলেও নিচে নামবে। এই র্যাঙ্কিং বারবার পরিবর্তন হতে থাকে। আর 1-এ রয়েছে তো জোহর, টেস্টে 1-এ রয়েছে। আর রবিচন্দ্রন অশ্বিন বোধহয় বোলারদের তালিকায় 1 নম্বরে রয়েছে, টেস্টে। অলরাউন্ডারের তালিকায় 1 নম্বরে রয়েছে জাদেজা। বেন স্টোকস মনে হয় 3 নম্বর না 2 নম্বরে রয়েছে। আর রবিচন্দ্রন অশ্বিন 2 নম্বরে মনে হয় রবিচন্দ্রন অশ্বিন, 3-এ রয়েছে বেন স্টোকস আবার চোট পেয়েছে খেলতে। বেন স্টোকস শুধু চোট পায়, বেন স্টোকস প্রচণ্ড চোট প্রবণ প্লেয়ার, ওই জন্য তো চেন্নাইয়ের তাকে নিয়েছিল, তারপর তাকে খেলাবে কি, সে চোটে ভুগেছিল, এই জন্য খেলতে পারেনি। আর চেন্নাই সুপার কিংসের কথা যদি বলি, চেন্নাই সুপার কিংসের জাদেজাকে ছেড়ে দিতে পারে, কারণ MS ধোনিকে ধরে রাখলে জাদেজাকে ছাড়তে হবে, ঋতুরাজ গায়কোয়াড়কে ধরে রাখবে, আর মাতিসা প্রাথিরানাকে ধরে রাখবে, ডেভন কনওয়েকে ধরে রাখবে। এই 4 জন গেল। একটা আনক্যাপ প্লেয়ার ধরে রাখবে, আনক্যাপ প্লেয়ার ধরে রাখতেও পারে আবার নাও রাখতে পারে। আনক্যাপ প্লেয়ার যদি ভালো না থাকে, আমার যতদূর মনে হচ্ছে তুষার দেশপান্ডেকে ধরে রাখবে। আর আরেকটা প্লেয়ারে 8 টিম দিয়ে নিতে পারে। 8 টিম দিয়ে কোন প্লেয়ার নেবে সেটা পুরো টিম ম্যানেজমেন্ট ঠিক করবে, মেন্টর ঠিক করবে, কোচ ঠিক করবে, অধিনায়ক ঠিক করবে। এগুলো তো আগে থেকে বলা সম্ভব না, যেগুলো বলা সম্ভব সেগুলো কিন্তু বলে দিলাম। আর এখন আপাতত কোনো আপডেট নেই, ওর জন্য আইপিএল নিয়ে মোটামুটি যা আপডেট ওই আইপিএলের টুকটাক আসে ওগুলো দেওয়ার চেষ্টা করি। আর ভারতের বোলিং কোচ হয়তো তো মণি মর্কেল হয়েছে ভারতের বোলিং কোচ। তো দেখা যাক ভারতের বোলিং কোচিং কেমন করায় মণি মর্কেল। সাউথ আফ্রিকার ফাস্ট বোলার, এর আগে মণি মর্কেলের সাথে কাজ করেছিল গৌতম গম্ভীর, একজনে কিন্তু মণি মর্কেলকে কিন্তু গৌতম গম্ভীর কোচ বানানোর চেষ্টা করেছে, বোলিং কোচ বানানোর চেষ্টা। এর আগে রান তেন্ডুলকর, তারপর অভিষেক নায়ার, এরা সকলেই কেকেআরের সাথে একসময় যুক্ত ছিল, কেকেআরের হয়ে কোচিং করিয়েছিল। দেখে মনে হয় কেকেআরের কোচিং, মানে অনেকে বলছিল কলকাতা ইন্ডিয়া টিম, ইন্ডিয়া নাইট রাইডার্স বলছিল, ওরকমই কেন, সবই তো কলকাতার। মানে এইসব আইপিএল যত আসতে থাকবে অনেক রেকর্ড বেরোবে, অনেক প্লেয়ার চোটের জন্য খেলতে পারবে না, অনেক প্লেয়ার ছিটকে যাবে, আবার হয়তো অনেক প্লেয়ারকে মানে ভাবা যায় না যে ওই প্লেয়ারকে ছেড়ে দেবে, সেই প্লেয়ারকে হয়তো ছেড়ে দিল শেষ পর্যন্ত। এরকম অনেক কিছুই হয় আর কি, বলতে গেলে মানে এটাই সব থেকে বাজে লাগে যে মানে একটা জিনিস মানে বুদ্ধি করে তোমরা রিটেনশন করো, একটা প্লেয়ার ভালো খেললো, সেরা খেললো, আর একটা প্লেয়ার 1 বছর খেলছে তাকে তুমি রেখে দিচ্ছ, আর বাকি যে ধারাবাহিকভাবে খেলে আসলো তাকে তুমি রাখছো না। এটা একটা হাস্যকর বিষয়। আবার হয়তো এরকম সময় এরকমও হয় যে দুটোই ভালো প্লেয়ার, তার মধ্যে থেকে 19 আর 20-এর কারণে একটা প্লেয়ার একটু বেটার আর একটা প্লেয়ার একটু খারাপ, এর জন্য একজন প্লেয়ারকে নেওয়া হয় না, এরকমও কিন্তু হয়ে থাকে, মানে অনেক রকম বিষয় হয়। এগুলো ব্যাপারটা বুঝতে হবে, এগুলো যারা বুঝে রিটেনশনগুলো করে সেগুলো ভালো হয়, যেগুলো বুঝে রিটেনশন করে না সেগুলো হারে, ওই জন্য দল আরসিবি বিশেষ করে চিন্তা ভাবনা করে না। তোমরা যখন একজন লেগ স্পিনারকে ছেড়ে দিয়েছো, চাহালকে, ওয়ানেন্দু হাসারাঙ্গাকে নিয়েছো, ঠিক আছে ওয়ানেন্দু হাসারাঙ্গাকে নিতে পারো নি, কোনো সমস্যা নেই, তুমি একটা ভালো কোনো লেগ স্পিনার নাও, ভালো অনেক লেগ স্পিনার ছিল, তোমরা তাকে নিতা, কোনো নিল না। এইবার সেটা হয়তো ভুল সংশোধন করে নিয়ে হয়তো খেলবে। আর KL রাহুলকে হয়তো কিনতে পারে, সেটা শোনা যাচ্ছে আরসিবির অধিনায়ক KL রাহুল হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। সেক্ষেত্রে আমরা বিরাট কোহলিকে 3 নম্বরে খেলতে দেখতে পারি, ফাফ ডু প্লেসিস আর KL রাহুলকে আমরা নতুন ওপেনিং জুটি আমরা দেখতে পারি 2025 আইপিএলে আরসিবির নতুন ওপেনিং জুটি আমরা দেখতে পারি, যেমন ক্রিস গেইল আর বিরাট কোহলি যেমন সেরা জুটিতে দিল, ফাফ ডু প্লেসিস আর KL রাহুলও কিন্তু সেরা জুটি হতে পারে। তবে KL রাহুল মাঝের দিকে এত ডট বল খায়, প্রথম দিকে মেরে খেলতে পারে না, এটাই হলো KL রাহুলের সমস্যা। KL রাহুল ডট বল কয়েকটা বল দেখে নেয়, কিন্তু দেখতে দেখতেই ম্যাচ অলরেডি স্লো হয়ে যায়, তখন অন্য প্লেয়ারের উপর চাপ পড়ে, সমস্যা হয়। এইবারে T20 ওয়ার্ল্ড কাপে যে ভারতের যে জিতলো সেখানে কিন্তু
খেলাটা রোহিত শর্মা আর বিরাট কোহলি খেলতে পারেনি, কিন্তু রোহিত শর্মা তাও মেরে শুরুটা করেছিল, একা খেলে গেছিলো, তাও শুরুটা অন্তত ভালো করে দিত। কিছু ম্যাচে পারেনি, কিছু ম্যাচে শুরুটা ভালো করে দিত, ঠিক আছে। আর স্লো পিচ ছিল, সেটা শুরুটা মূল কথা ভালো করে দিলে ভালো হয়, যেটা ইংল্যান্ড করে থাকে, যার কারণে কিন্তু প্রথম দিকে পাওয়ার প্লেতে বেশি রানটা হলে না অনেক সময় ম্যাচটা জেতা সম্ভব হয়। পরের দিকে যে রানটা তোলা গেল না, আর এবার প্রথম দিকেও রান হলো না, পরেও রান হলো না, তাহলে কিন্তু খুব প্রবলেম হয়। এবার সেটা যেন না হয় সেটা দেখতে হবে। আর এই আট টিমের বিষয়টা সবার কাছে একটা করে 10টা টিম থাকবে, 10টা টিমের কাছে। এবার কোনো টিম যদি মনে করে যে 8 টিম ইউজ করবো না, সেটা তো না করলে হবে, আর ইউজ করবে, থাকলে সবাই ইউজ করবে, আর 10টা প্লেয়ার ওরমভাবে নিতে পারবে। মানে যার যার পছন্দের প্লেয়ার লিস্টে রেখে দেবে যে এই প্লেয়ার অথবা এই প্লেয়ারকে আমরা নেব। এই প্লেয়ারকে পাইনি, এবার দুজন প্লেয়ারকে তখন দেখছে রেট বেশি পড়ে যাচ্ছে, আমরা 8 টিম দিয়ে এই প্লেয়ারকে কেন নেব, তখন অন্য একটা প্লেয়ারকে নিই, তার বরঞ্চ তার বিকল্প হিসেবে অন্য কম টাকা একটা প্লেয়ার কিনে নেব। 8 টিমের মিনিমাম আমরা একটা বোলার নিই, ব্যাটসম্যান আমি কম টাকা অন্য বিকল্প ব্যাটসম্যান কিনে নিলাম, একজনের বিকল্প ব্যাটসম্যান হিসেবে আরেকজনকে, যে একজন একদম সেরা আর একজন মোটামুটি, যেমন গুরবাজের উইকেট কিপার ছিল ওই সল্টের বিকল্প, এরকম এগুলো চিন্তা ভাবনা করতে হবে। একটা বিকল্প যখন থাকে সে বিকল্পটা মোটামুটি হলেও চলে যায়, একেবারে খারাপ চলে না, যেমন শিকর বড়ে একেবারে খারাপ ছিল, বসেই ছিল, সুযোগ আর পায়নি কেকেআরের হয়ে খেলার জন্য, খেলেছিল পান্ত না তো সল্ট আর গুরবাজ তাও যখন সুযোগ পেয়েছিল তাও টেনে ভালো খেলে দিয়েছিল। ভেঙ্কটেশ আর প্রথম দিকে খেলতে পারছিল না, পরে খেলেছিল। আবার ভেঙ্কটেশ আর শুনছি যে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে নাকি কার হয়ে যেন ম্যাচ জিতিয়েছে, এটা দেখে ভালো লাগলো যে বল হাতে ম্যাচ জিতিয়েছে, 2 বলে 2টো উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছে। 4 বলে 8 রানের প্রয়োজন ছিল, সেখানে ভালো বল করে ম্যাচ জিতিয়েছে, 2 বলে 2টো উইকেট নিয়ে। ভেঙ্কটেশ আইয়ার একজন ভালো অলরাউন্ডার হতে পারতো ইন্ডিয়ান টিমে সুযোগ পেয়েছিল, তারপরে কী হিসেবে তাকে বাদ দিয়ে দেওয়া হলো আমি জানি না। এখন আবার শিবম দুবেকে ট্রাই করা হচ্ছে, এক এক সময় এক একটা অলরাউন্ডারকে ট্রাই করা হয় আর কি। এটাই বোঝা মুশকিল, কখন কাকে যে ভালো লাগে, কখন কাকে যে কী হয়, এগুলো বোঝা খুব মুশকিল।